ধন্যবাদ। ধন্যবাদ টুকু। বিসমিল্লাহির রহমান রহিম। ঐতিহাসিক 7ই নভেম্বর। চুপ করতে হবে একটু, যারা স্লোগান দিচ্ছেন দয়া করে আপনারা স্লোগানটি বন্ধ করতে হবে। স্লোগান বন্ধ হবে। বিসমিল্লাহির রহমান রহিম। ঐতিহাসিক 7ই নভেম্বরের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই থামেন, আজকের থামেন, থামেন, প্লিজ। এই মিরাজ, এই ছেলে, মিরাজ থামো। আপনারা যারা স্লোগান দিচ্ছেন দয়া করে আপনাদেরকে তো কথা শুনতে হবে। দয়া করে কথা শুনতে হবে। এই মুহূর্তে স্লোগানটা বন্ধ করতে হবে। স্লোগান থেকে আরো জরুরি কথা নিশ্চয়ই আছে, দয়া করে সেটা মন দিয়ে শুনুন আপনারা। বিসমিল্লাহির রহমান রহিম। ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, দেশ বরেণ্য এবং সিভিল সোসাইটির সম্মানিত আলোচকবৃন্দ, প্রতিনিধিবৃন্দ এবং সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতিবৃন্দ, এতক্ষণ আলোচনায় আমরা 1975 সালের 7ই নভেম্বরের প্রেক্ষাপট এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বক্তাদের বিভিন্ন রকম তথ্যবহুল আলোচনা আমরা সকলে মন দিয়ে শুনেছি। এই আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানা ছিল না। আমার ধারণা এখানে অনেকে উপস্থিত আছেন যাদের অনেক কিছু জানা ছিল না। আমরা এইসব আলোচনার মাধ্যমে সেগুলো জানতে পেরেছি। 1975 সালের 7ই নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু এবং মিত্র চিহ্নিত করার দিন। সকল উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে আজকে মঞ্চে এবং মঞ্চের সামনে উপস্থিত সিভিল সোসাইটি সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব, সম্মানিত ব্যক্তিত্ববর্গ উপস্থিত আছেন। নর্মালি আমি চেষ্টা করি আমার বক্তব্য হয়তো একটু ছোট করতে। আজকে যদিও অনুষ্ঠানটি অনেক লম্বা হয়ে গেছে, তারপরেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমার অনেকগুলো কথা আপনাদের সামনে, আমার চিন্তা অনেকগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সেই জন্য যদিও বা বিরক্তির উদ্রেক হয়, তারপর আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যদি ধৈর্য সহকারে আমার কথাগুলো বলার সুযোগ আমাকে দেন। ধন্যবাদ। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বাংলাদেশের জন্মযুদ্ধ থেকেই শুরু করে দেশের প্রতিটি ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে প্রথমে একটি কথা আমার অনেক সময় মনে পড়ে। কথাটি অনেকটা এরকম: অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, কিন্তু অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে মনে হয় আমাদের দু চোখই অন্ধ। সুতরাং আমাদেরকে যেরকম সব সময় ইতিহাস চর্চায় থাকার মনে হয় দরকার নেই, অপরদিকে ভবিষ্যতের পথ চলাও ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করাটাও বোধহয় আরেকটি ঐতিহাসিক ভুল হতে পারে। এবং সেই জন্যই 1975 সালের ঐতিহাসিক 7ই নভেম্বর সম্পর্কে আজকের এখানে সম্মানিত বক্তাবৃন্দর যে সকল গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, তার রেশ ধরে যদি আমি বলি তাহলে বলতে হয়, যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, যারা জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে হরণ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল, যারা দেশের শৌর্য, বীর্য, সাহস এবং সম্মানের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবকে ভুলুণ্ঠিত করতে চেয়েছিল, 1975 সালের 7ই নভেম্বরের এই দিনে দেশপ্রেমিক সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছে। দীর্ঘ ষড়যন্ত্রের পথ ধরে 1975 সালের 7ই নভেম্বরের পরাজিত সেই অপশক্তি
পরবর্তীতে আমরা দেখেছি পুনরায় মহাজোটের নামে একজোট হয়ে দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বা করার সব রকম প্রস্তুতি গ্রহণ করেছিল তারা। বিডিআর পিলখানায় পরিকল্পিত যে সেনা হত্যাযজ্ঞ ঘটিয়েছিল তার মাধ্যমে চেয়েছিল সেনাবাহিনীকে দুর্বল করে রাখতে, জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল তারা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বীর জনতার গণ অভ্যুত্থানের দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় পর দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা যারা বিএনপি করি আমরা মনে করি ১৯৭১ সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, ২০২৪ ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। সুতরাং ভবিষ্যতে যা এখানে বহু বক্তা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যে উল্লেখ করে গিয়েছেন, একই সাথে আমিও বলতে চাই, ভবিষ্যতে আর কেউ যাতে দেশ এবং জনগণের অধিকার হরণ করতে না পারে, দেশকে আবার তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এটিই হোক আজ আমাদের এবারের ৭ই নভেম্বরের প্রধান অঙ্গীকার বা শপথ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই অধিকার বা এই শপথ বা অঙ্গীকার বাস্তবায়নের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্যকে যদি সমুন্নত রাখতে চাই আমরা, তাহলে আমাদেরকে ৭ই নভেম্বরের মতন সিপাহী জনতার বিপ্লবের চেতনা মনে প্রাণে ধারণ করতে হবে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, ৭৫-এর ৭ই নভেম্বর তাবেদার অপশক্তির বিরুদ্ধে সিপাহী জনতার বিপ্লব, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা ২০২৪-এর ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থান, এভাবে ইতিহাসের বিভিন্ন সময় প্রতিটি বিপ্লব কিংবা অভ্যুত্থানের একটাই আকাঙ্ক্ষা ছিল, এবং সেই আকাঙ্ক্ষা হল স্বাধীন বাংলাদেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ১.৫ দশকের ফ্যাসিবাদী চক্রের কবল থেকে দেশকে মুক্ত করতে গিয়েও অসংখ্য অগণিত মানুষ জীবন দিয়েছেন। মাত্র সেদিনের কথা, শুধুমাত্র জুলাই আগস্টেই শহীদ হয়েছেন ১৫০০-এরও বেশি মানুষ। ফ্যাসিবাদ পতনের আন্দোলনে ছাত্র জনতা, নারী পুরুষ, কৃষক শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষ কেন রাজপথে সেদিন নেমে এসেছিলেন আমাদের জানা থাকা দরকার। জনগণ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই সেদিন রাজপথে নেমে এসেছিলেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি অবশ্যই কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা কিংবা রাজনৈতিক দর কষাকষির করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য হাজারো লাখো মানুষ রাজপথে জীবন বিলিয়ে দেয়নি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্র যখন প্রস্তুত হচ্ছে, আমরা খেয়াল করে দেখছি তখন কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিকামী জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দলের পক্ষ থেকে আবারও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোগীদের, এখানে সেই সহযোগীদের, আমাদের আন্দোলনের রাজপথের বহু সহযোগী আজ উপস্থিত আছেন, সেই সহযোগীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বর্তমান দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারকে
হুমকি ধমকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের সেই সকল সহযোগী যারা ছিলেন, যাদের নিয়ে বিভিন্ন সন্দেহ প্রকাশ হচ্ছে, তাদেরকে লক্ষ্য রেখে সাথে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে সাথে নিয়ে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। জনগণের মুখোমুখি আমরা সকলে হই, চলুন। আমাদের প্রতিটি রাজনৈতিক দলের মনে হয় একটি কথা গুরুত্ব সহকারে মনে রাখা প্রয়োজন। নিজ নিজ দলীয় সমর্থক নেতাকর্মীদের বাইরে কিন্তু অরাজনৈতিক কিংবা নির্দলীয় এক বিশাল সংখ্যক জনগোষ্ঠী রয়ে গিয়েছে। এই লাখো কোটি অরাজনৈতিক কিংবা নির্দলীয় জনগোষ্ঠীর প্রত্যাশা বাস্তবায়নের দিকে নজর দেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমাদের প্রত্যেকের অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, মাসের পর মাস ধরে দেশের জনগণ দেখে আসছিল অনেকগুলো রাজনৈতিক দলের আমন্ত্রিত প্রতিনিধিরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালের একটি উল্লেখযোগ্য সময় পার করে দিয়েছে। কিন্তু এইসব আলোচনায় অরাজনৈতিক কিংবা নির্দলীয় সেই যে বিশাল জনগোষ্ঠীর কথা আপনাদের সামনে আমি উল্লেখ করলাম, সেই জনগোষ্ঠীর নিত্যদিনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কতটুকু বা কি আলোচিত হয়েছে, এটি বোধহয় একটি বিশাল প্রশ্ন। আমন্ত্রিত রাজনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কি আলোচনা হয়েছে? সেখানে নারীর নিরাপত্তা এবং কর্মসংস্থান, তরুণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কি আলোচনায় গুরুত্ব পেয়েছিল? দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের মানুষ কিংবা নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর প্রতিদিনের যে জীবন যুদ্ধের কথা, সেগুলো কি সেখানে আমরা চাইলেও আলোচনা করার সুযোগ কি পেয়েছি? বা আলোচনার যে তালিকা ছিল সেখানে কি স্থান করে নিতে পেরেছিল? সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশে মনে হয় শুধু কোটা সংস্কার নয়, একই সাথে একটি সময় নিরাপদ সড়কের জন্য কিন্তু তুমুল আন্দোলন হয়েছিল। 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে যতটুকু আমার মনে আছে, 2025 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত গত এক বছরে দেশের সড়ক পথে কমপক্ষে 7,000 মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে 48% নারী এবং শিশু ও পথচারী ছিলেন। আহত হয়েছেন 13,000 মানুষ। এই যে এত হাজার মানুষ যারা নিহত হয়েছেন, এই পরিবারগুলোর কি অবস্থা হয়েছে পরবর্তীতে, আমরা কি কখনো সেগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, চিন্তা করেছি? যে 13,000 মানুষ বা তারও কিছু বেশি মানুষ আহত হয়েছেন, যে শিশু, যে নারী নিহত বা আহত হয়েছেন, পরবর্তীতে তাকে নিয়ে আহত হলে অথবা নিহত হলে তার পরিবার নিয়ে, তাদের বিষয়গুলোকে নিয়ে কি আমরা আলোচনা করেছি? তারা তো আমাদেরই সমাজের অংশ, দেশের অংশ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিশ্বে খুব সম্ভবত সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি হতাহত তালিকায় বাংলাদেশ জায়গা করে নিয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নানা বিষয় নিয়ে শত শত দফা নিয়ে আলোচনা হলেও সড়ক নিরাপত্তার বিষয়টি আলোচনায় মনে হয় জায়গা করে নিতে পারেনি। এইসব প্রশ্নগুলো কিন্তু কাউকে দোষারোপ করার জন্য আমি এখানে উপস্থাপন করছি না। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আমি বহু বরেণ্য ব্যক্তির সামনে সুযোগ পেয়েছি কথা বলার। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে
আমার জিজ্ঞাসাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের রাজনীতি তাহলে কাদের জন্য? দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কিছু উপলব্ধির কথা আমি আপনাদের সঙ্গেই শেয়ার করছি। এই জন্য হয়তো একটু সময় লাগছে বেশি। আমি আবারও আপনাদের যদি বিরক্তির উদ্রেক করে থাকি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। উপস্থিতিবৃন্দ, প্রচলিত রাজনীতির যে গুণগত সংস্কার, সেই সংস্কার চাইলে, গুণগত যে সংস্কার চাইলেও পুঁথিগত সংস্কারের চেয়ে জননিরাপত্তার বিষয়গুলো, জনগণের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো রাজনীতিবিদদের কর্ম পরিকল্পনায় মনে হয় আরেকটু গুরুত্ব পাওয়া দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আরো মনে হয় আমাদের সকলে মিলে অধিক মনোযোগী হওয়া দরকার। আমি আজকের এই আলোচনা সভায় আরো দু একটি বিষয়, অনেক বিষয় আছে। অলি আহমেদ সাহেব যেরকম বলেছেন যে কতগুলো বিষয় তুলে ধরলে কয়েক ঘন্টা সময় লাগবে, কিন্তু সংক্ষেপে উনি বলেছেন। আমার কাছে এরকম অনেকগুলো প্রশ্ন আছে আমার মনে একজন রাজনৈতিক কর্মী হিসাবে। তবে যেহেতু এই আলোচনা সভায় হয়তোবা সবগুলো রেইজ করা যাবে না, আমি দু একটি বিষয় আরো আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার যতটুকু ধারণা আছে, যতটুকু আমি জেনেছি, দেশে এবার 1 কোটি, খুব সম্ভবত 1,15,00,000 টন আলু উৎপাদন হয়েছে। আলু উৎপাদন করে কৃষকরা, খুব সম্ভবত আলু কৃষকরা বিপাকে পড়ে গিয়েছেন আলুর এই উৎপাদনের কারণে। কারণ আলুর যে উৎপাদন খরচ এবং আলুর উৎপাদিত আলু যে কোল্ড স্টোরেজে রাখতে হবে, প্রতি কেজি আলুর পেছনে খুব সম্ভবত খরচ পড়ছে প্রায় 25 থেকে 27 টাকার মতন। অথচ আলু চাষিরা কিন্তু এখনো অর্ধেক দামেও উৎপাদিত আলু বাজারে বিক্রি সম্ভবত করতে ওনারা পারছেন না। আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায়, হিসাব যা বলে কম বেশি, যেই স্ট্যাটিস্টিক্স যতটুকু পাওয়া গিয়েছে, প্রায় 3,000 কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন। 3,000 কোটি টাকার মতন লোকসান হতে পারে। অপরদিকে এখানে খুব সম্ভব এক বক্তা ওনার বক্তব্যে উল্লেখ করেছেন যে, যা আমি এখনই বলতে চাইছি আপনাদের সামনে। অপরদিকে আমরা দেখি যে দু একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত